আসসালামু আলাইকুম। দা ইন্টিজার ভুবনে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখবো হচ্ছে কোন সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ অথবা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। গত ক্লাসে যেহেতু আমি শিখাইছি কোন সংখ্যা থেকে কোন সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যোগফল অথবা বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, আজকে আমরা শিখবো কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ অথবা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। হ্যাঁ, দেখো 12 কি একটি পূর্ণবর্গ সংখ্যা? না ভাইয়া, 12 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ 12 দুইটা একই সংখ্যার গুণফল নয়। এখন তোমাকে প্রশ্ন করা হইল 12-র সাথে কোন সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। দেখো 12-র সাথে যদি আমরা 3 গুণ করি, 3 12 34, 34 একটি পূর্ণবর্গ সংখ্যা না ভাইয়া? 34 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 34 কি দুইটা একই সংখ্যার গুণফল। তাই কি 12-র সাথে 3 গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা। আবার সেম যদি আমরা আরেকটা করি, 12-র সাথে কোন সংখ্যা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। হ্যাঁ, দেখো 12-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে উত্তর কি হয়? 4 হয় না? উত্তর কিন্তু 4 হয়। 4 কি দুইটা একই সংখ্যার গুণফল না? 4 কিন্তু দুইটা একই সংখ্যার গুণফল। তার মানে কি 12-কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। এই যে আমি যে এতক্ষণ যে পড়াইলাম যে 12, এটা তো একটা ছোট সংখ্যা, এটা আমরা মুখে মুখে করতে পারি, কিন্তু তোমার পরীক্ষার হলে যখন বড় বড় সংখ্যা আসবে তখন কেমনে করবা? বড় বড় সংখ্যা দিয়ে বললো এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ অথবা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তখন তোমরা কিভাবে করবা? এই কিভাবে করবা এটা আজকের ক্লাসে আমরা শিখবো। চলো আমরা সবাই দেখি, সবাই ক্লাসটা কিন্তু মনোযোগ দেয়া দেখবা, আশা করি ইনশাআল্লাহ বুঝে ফেলবা। ফার্স্টে যদি আমি একটি সংখ্যা দেই, সংখ্যাটা হচ্ছে 1470। আচ্ছা, এখন তোমাকে বলা হলো 1400, এনে লিখে দেই 1470। হ্যাঁ, 1470 এর সাথে কোন ক্ষুদ্রতম, ফার্স্টে আমি গুণেরটা করি। হ্যাঁ, ফার্স্টে আমরা গুণেরটা শিখি। 1470 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, এটা আমরা কিভাবে করব? যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে আমি গত ক্লাসে বলছিলাম কোন সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, এরকম যদি প্রশ্ন আসে তাহলে ফার্স্টের কাজ কি ছিল? ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়। কিন্তু আজকে আমরা শিখতেছি হচ্ছে কোন সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ অথবা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। যেহেতু গুণ অথবা ভাগ, এটার নিয়মটা কিন্তু ভাইয়া একটু আলাদা। এটার নিয়মটা হচ্ছে যদি কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ অথবা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এরকম প্রশ্ন আসে, তাহলে ফার্স্টের কাজ হচ্ছে ভাইয়া মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। ঠিক আছে, ফার্স্টের কাজ হচ্ছে কি? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। ঠিক আছে ভাইয়া, ফার্স্টের কাজ কি? কোন সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ অথবা ভাগ করতে বললে কি করতে হবে? ফার্স্টের কাজ হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আর কোন সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ অথবা বিয়োগ করতে হলে ফার্স্টের কাজ কি? ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। এটা আমি গত ক্লাসে দেখেছি। গুণ অথবা ভাগ বলে কি করতে হবে ভাইয়া? ফার্স্টে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। এখন দেখো 1470 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ অথবা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, এটা তোমাদেরকে বলছে নির্ণয় করতে। তাহলে আমরা কি করবো? ফার্স্টে যেহেতু গুণ বলছি, তাহলে কি ফার্স্টে আমরা দেখি, ফার্স্টে আমরা কি করব? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল তো আমরা পারি, গত ক্লাসে পড়াইছি, গত ক্লাসের আগে ক্লাসে আর কি। আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিব ক্লাসের লিঙ্কটা। ঠিক আছে, দেখো 1470 একক স্থানীয় অঙ্কের সমান শূন্য না? শূন্য কি জোড় সংখ্যা না? তার মানে কি এটা 2 দেয়া যাবে। 1470-কে যদি আমরা 2 দিয়া ভাগ করি, দেখবা আসবে হচ্ছে 735। এই যে 7 দোকানে 14, 70 35 দোকানে 70। ঠিক আছে, এখন দেখো
735। যেহেতু একক স্থানে 5 আছে, একটি বিজোড় সংখ্যা, তাই এটা কি 2 দেওয়া যাবে না, 4 দেওয়া যাবে না। আমরা দেখি 3 দেওয়া যায় কিনা। 3 দেওয়া যাওয়ার নিয়ম কি ছিল ভাইয়া? সংখ্যাগুলোর যোগফল দেখবো 3 দেওয়া বিভাজ্য কিনা। কি হয়, 7 আর 3 যোগ করলে 10, 10 আর 5 15, তার মানে 3 দেওয়া যাবে, 3 দেওয়া যাবে। 735 কে যদি আমরা 3 দেওয়া ভাগ করি, দেখবা উত্তর আসবে হচ্ছে 245। ঠিক আছে, 245-এরও একক স্থানে 5, তার মানে এটা কি 2 দেওয়া যাবে না, 4 দেওয়াও যাবে না। আমরা দেখি 3 দেওয়া যায় কিনা। সংখ্যাগুলোর যোগফল কি, 2 আর 4 যোগ করলে কত হয় 6, 6 আর 5 যোগ করলে কত ভাইয়া 11। যেহেতু 6 আর 5 যোগ করলে 11 হয়, তাই এটা কি 3 দেওয়াও বিভাজ্য হবে না। 3 দেওয়া যেহেতু হবে না, 5 দেওয়া তো হবে, কারণ কি ভাইয়া আমরা ক্লাস 6-এ পড়ছিলাম, কোন সংখ্যার একক স্থানে যদি 5 থাকে তাহলে সংখ্যাটি কি 5 দিয়া বিভাজ্য হয়। তাই এটা কি 5 দিয়া বিভাজ্য হবে। 5 দিয়া বিভাজ্য হলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে হচ্ছে 4 5 20 আর ওই সাইডে 5 9 45। আচ্ছা, 49 কি ভাইয়া 5 দেওয়া যাবে না, 3 দেওয়া দেখি যায় কিনা। কারণ 5 দেওয়া যাবে না কেন ভাইয়া, একক স্থানে 9, 5 নাই, 0 নাই, তাই কি 5 দেওয়া বিভাজ্য হবে না। 49-এর আমরা সংখ্যাগুলো যোগফল করলে কি হয়, 4 আর 9 যোগ করলে কি হয় 13। 13 কি 3 দেওয়া যাবে ভাইয়া? না, 13 3 দেওয়া যাবে না। 5 দিয়ে গেছে না, 6 দেওয়া গেছে না, 2 দেওয়া গেছে না, 4 দেওয়া গেছে না, তার মানে আমরা কি করব 7 দেওয়া করব। 7 7 49 আমরা কিন্তু জানি 7 7 49। তারপরের কাজ কি, তারপরের কাজ 7 আর কোনো কিছু দেওয়া যাবে না, কারণ 7 একটি মৌলিক সংখ্যা। আমরা কিন্তু জানি 7 একটি মৌলিক সংখ্যা, তাই 7 কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না। তারপরের কাজ হচ্ছে আমরা সবটি একসাথে লিখবো বর্গমূল নির্ণয়ের মতো। 2 পূরণ 3 পূরণ 5 পূরণ 7 পূরণ 7। ঠিক আছে, এর পরের কাজ কি ভাইয়া? এর পরের কাজ হচ্ছে জোড়া সংখ্যাগুলা। আমরা বর্গমূল নির্ণয় পড়ছিলাম না ভাইয়া, বর্গমূল নির্ণয় কিন্তু শিখছিলাম। জোড়া সংখ্যাগুলা একসাথে করব। কিন্তু দেখো ভাই, এনে একটা সংখ্যা শুধু জোড়া হয়। একটা সংখ্যা কিন্তু জোড়া হয়, যে এটা 7 পূরণ 7, আর কিন্তু কোনো সংখ্যা জোড়া হইতেছে না। বর্গমূল নির্ণয় মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ের নিয়ম কি ছিল ভাইয়া? সবগুলা জোড়ায় জোড়ায় থাকবে। হ্যাঁ, পরে আমরা একটা একটা করে লিখবো। আমি কিন্তু মৌলিক গুণনীয়কে বর্গমূল নির্ণয়ে বলছিলাম। ঠিক আছে, যেহেতু জোড়ায় জোড়ায় আসতেছে না, একটা আসছে মাত্র, বাকিটি কি 2 পূরণ 3 পূরণ 5। যেহেতু জোড়ায় জোড়ায় আসছে না, তার মানে কি সংখ্যাটির বর্গমূল নির্ণয় করা সম্ভব না। আমরা যেহেতু নির্ণয় করা সম্ভব না, এর জন্যই তো বলছে কোন সংখ্যায় গুণ অথবা ভাগ গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। প্রশ্ন কিন্তু এর জন্যই করছে, যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা না। হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা হলে তো জোড়ায় জোড়ায় থাকতো সবগুলা, আমরা কিন্তু জানি এটা। হ্যাঁ, যেহেতু জোড়ায় জোড়ায় না, তাইলে আমরা কি করব, জোড়ায় গোলা লিখছি, জোড়া ছাড়া যেগুলা আছে এটিও কিন্তু আবর্জনা। আবর্জনা না, জোড়ায় জোড়ায় থাকছে না, এটা অপরাধ না তাদের, সিঙ্গেল সবাই। আমরা কি করব, জোড়া বাদে যেগুলা আছে সবটি গুণ করে ফেলবো। একটা থাকলে একটাই হবে, যদি 2 থাকতো জোড়া বাদে, তাহলে উত্তর কি হইতো 2 হইতো। কারণ যেহেতু 3ও আছে 5ও আছে, তাই কি করবো, সবগুলা ক্রিমিনাল, সবটি ক্রিমিনাল, তাদের জন্যই কিন্তু পূর্ণবর্গ সংখ্যাটা হয়েছে না, তারা জোড়ায় জোড়ায় থাকছে না, সবাই সিঙ্গেল, সমাজের আবর্জনা। তাই আমরা কি করব, সবগুলারে কি করব, গুণ করে ফেলবো। সবটি ক্রিমিনালের একসাথে গুণ করে ফেলবো। 2 পূরণ 3 পূরণ 5। কি হইব গুণ করলে ভাইয়া? 3 দুগুণে 6, 5 6 30। এই 30-এ কি নির্ণয় আছে 1400। আমার কথা যদি বিশ্বাস না হয় তোমাদের, কি করবা, 1470-কে 30 দেয়া গুণ করবা। গুণ করার পরে দেখবা ক্যালকুলেটরে বর্গমূল নির্ণয় করবা, দেখবা সংখ্যাটি একটি বর্গমূল হয়, অথবা মৌলিক গুণনীয়ক অথবা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করলে দেখবা সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। আচ্ছা, এখন আমি আরেকটা সংখ্যা যদি দেই, আরেকটু বড় সংখ্যা যদি দেই, আরেকটু বড় সংখ্যা যদি দেই, 30 805। এখন বলছে
23,805 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করা গেছে, কিন্তু কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। হ্যাঁ, আমরা কি বলছিলাম, কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। এরকম যদি প্রশ্ন আসে তাহলে ফার্স্টের কাজ কি, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। ঠিক আছে ভাইয়া, ফার্স্টের কাজ হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। দেখো 23,805 একক স্থানে 5 আছে না ভাইয়া, একক স্থানে যেহেতু 5 আছে তার মানে এটা কি বিজোড় সংখ্যা। একক স্থানে যেহেতু 5 আছে তার মানে এটা কি বিজোড় সংখ্যা। 2 দেওয়া যাবে না, 4 দেওয়া যাবে না, আমরা দেখি 3 দেওয়া যায় কিনা। 3 দেওয়া যাওয়ার নিয়ম কি ভাইয়া, সংখ্যাগুলোর যোগফল দেখবো 3 দিয়ে বিভাজ্য হয় কিনা। 2 যোগ 3 5, 5 আর 5 10, 10 আর 8 18 না, 18 কিন্তু 3 দেওয়া যায়, 3 6 18, তার মানে সংখ্যাটা কি 3 দিয়ে বিভাজ্য হবে। আমরা এই সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ করি দেখবা উত্তর আসে হচ্ছে 7,935। ঠিক আছে, 7,935। এটাও দেখো এক স্থানে সংখ্যা হচ্ছে বিজোড়, তার মানে কি 2 দেওয়া যাবে না, 4 দেওয়া যাবে না, আমরা দেখি 3 দেওয়া যায় কিনা। 5 আর 3 যোগ করলে 8, 8 আর 9 যোগ করলে কি হয় 17, 17 আর 7 যোগ করলে কি হয় ভাইয়া, 17 আর 7 যোগ করলে কিন্তু 24 হয়। তার মানে কি 24 তো 3 দেওয়া যায়, 3 দেওয়া যায় না, 24 কিন্তু 3 দিয়া বিভাজ্য হয়, 3 8 24। ঠিক আছে, আমরা কিন্তু এটা নামাতা জানি, 3 8 24। তার মানে এটা কি 3 দিয়া ভাগ করলে দেখবো উত্তর আসে হচ্ছে 2445। তোমরা এটাকে যদি 3 দিয়ে 7,935 কে যদি 3 দিয়ে ভাগ করো দেখবো উত্তর আসবে হচ্ছে 2400 অথবা 2445। ঠিক আছে, 2445 এর একক স্থানে দেখো বিজোড়, তার মানে এটা 2 দেওয়া যাবে না, 4 দেওয়া যাবে না, আমরা দেখি 3 দেওয়া যায় কিনা। 4 আর 5 যোগ করলে 9, 9 আর 6 যোগ করলে কি হয় 15, 15 আর 2 যোগ করলে কি হয় 17। 17 কিন্তু 3 দেওয়া যায় না, 3 দেওয়া যেহেতু যায় না 9 দেওয়া যাবে না। ঠিক আছে, 17টি মৌলিক সংখ্যা, 17 3 দেওয়া যায় না। আচ্ছা, এখন যেহেতু 3 দিয়ে গেছে না, 5 দিয়ে তো যাবে, ঠিক না ভাইয়া, কারণ একক স্থানে 5 আছে, একক স্থানে যেহেতু 5 আছে তার যদি 5 দিয়ে বিভাজ্য হবে। দেখে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 2445 কে, উত্তর দেখবা সে হচ্ছে 529। আর এই 529 এর একক স্থানে দেখো 9 বিজোড়, তার মানে দেখি 3 দেওয়া যায় কিনা। 9 আর 2 যোগ করলে কি হয় 11, 11 আর 5 যোগ করলে 16, 16 কিন্তু 3 দেওয়া যায় না যেহেতু 9 দেওয়াও যাবে না। ঠিক আছে, দেখবা এটা 7 দেওয়া যায় না, 8 দেওয়া যায় না, শেষমেশ কি দেওয়া যায় জানো, 23 দিয়ে যায়। ঠিক আছে, দেখো 529 কে যদি আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করি, এই যে 2 দোকানে 4, একটাকে দেখতে কি হইব 2 দোকানে 4, 2 এর দ্বিগুণ আর কি 2 দোকানে 4। পরে এনে কি হবে, আমরা জোড়া সংখ্যা নামাইলাম, জোড়া সংখ্যা নামাইলে কি হয় দেখবা 43 কে 43 দিয়ে গুণ করলে 3 3 9, 3 4 12, 43 কে যদি 43 দিয়ে গুণ করি দেখা যাচ্ছে আশা করি সবার 43 কে 43 দিয়ে গুণ করলে 129 আসে। তার মানে কি 23 এর বর্গই হচ্ছে 529। বুঝছো, গত ক্লাসটা একটু রিপিট করে ফেললাম, ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয়টা একটু রিকেপ করে দিলাম তোমাদেরকে। দেখবা 23 এর বর্গ করলে 529 হয়, তার মানে কি 23 পূরণ 23। বুঝছো আশা করি সবাই কিন্তু বুঝছো আশা করি। তারপরের কাজ কি ভাইয়া, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ে তারপরের কাজ হচ্ছে সবগুলো আমরা লিখবো 3 পূরণ 3 পূরণ 5 পূরণ 23 পূরণ 23। দেখো তারপরের কাজ কি ভাইয়া, আমরা জোড়াগুলা লিখবো 3 পূরণ 3 একটা জোড়া, পূরণ 23 পূরণ 23 একটা জোড়া। তারপরের কাজ কি 5, 5 কিন্তু সিঙ্গেল, 5 দেখো সিঙ্গেল। ঠিক আছে, যেহেতু 5 সিঙ্গেল, 5 একটা আবর্জনা, একটা ক্রিমিনাল। ঠিক আছে, একটা সমাজের শত্রু, একটা কুলাঙ্গার, একটু জাস্ট মজা করতেছি। ঠিক আছে, যেহেতু 5 সিঙ্গেল, সবাই মিঙ্গেল, একটা সিঙ্গেল, তার মানে কি বলছিলাম, তার জন্যই কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়েছে না, সে একটা ক্রিমিনাল না, একটা অপরাধী। হ্যাঁ, সে একটা অপরাধী, তাই কি হবে এই সংখ্যাটাই হবে হচ্ছে নির্ণয় আংশ। মানে 23,805 এর সাথে যদি 5 গুণ করো, 23,805 এর সাথে যদি 5 গুণ করো তাহলে সংখ্যাটি কি হবে
পূর্ণবর্গ সংখ্যা হবে। আমার কথা বিশ্বাস না হলে তোমরা 23,805 এর সাথে 5 গুণ করে বর্গমূল রুট ওভারে দিবা ক্যালকুলেটরে, অথবা ভাগ প্রক্রিয়া বর্গমূল করবা, দেখবা সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। এগুলা তোমরা আজকে নিজে ট্রায়াল দিবা, আমি আজকে কইরা দিতেছি না, গত ক্লাসে দিছিলাম এমনি। ঠিক আছে, আজকে বাড়ি কাজ হচ্ছে তোমাদের এটা। 23,805 এর সাথে 5 গুণ করে দেখবা, রুট ওভার করবা, দেখবা সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। এখন আমরা শিখবো হচ্ছে কোন সংখ্যার সাথে কোন সংখ্যা, এতক্ষণ শিখছি হচ্ছে গুণ করলে, এখন শিখবো হচ্ছে কোন সংখ্যার সাথে কোন সংখ্যা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। ঠিক আছে, আজকে শিখবো হচ্ছে, এখন শিখবো হচ্ছে কোন সংখ্যার সাথে কোন সংখ্যা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। এখন আমরা ভাগেরটা শিখবো। আচ্ছা, দেখা যাচ্ছে। আমি যদি ফার্স্টে আমি এখন দেখবো কোন সংখ্যার সাথে কোন সংখ্যা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। ভাগ আর গুণেরটা কিন্তু ভাইয়া সেম, তোমরা বাচ্চা গেছো। আগেরটা কি যোগ আর বিয়োগটা আলাদা ছিল না, কিন্তু এনে ভাগ আর গুণ সেম নিয়ম, একটা পারলে তুমি দুইটাই পারবে একই, জাস্ট খালি ভাগ লিখবা আর গুণ লিখবা, অঙ্কন নিয়ম সেম। ঠিক আছে, আমি যদি একটা সংখ্যা দিই 4,056 দেওয়া আছে, 4,056 বলছে 4,056 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, মানে 4,056 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। হ্যাঁ, এখন কি সিস্টেম করলে, মানে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয় এটা নির্ণয় করতে বলছে। ভাগ আর গুণ করলে আমি কি বলছিলাম, ফার্স্টে গুণ করতে বললে ফার্স্টের কাজ কি, মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাইয়া বর্গমূল নির্ণয়। হ্যাঁ, মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করবো। দেখবো 4,056 একক স্থানে কি আছে ভাইয়া, ছয় আছে। যেহেতু একক স্থানে ছয় আছে, তার মানে সংখ্যাটি কি, সংখ্যাটি একটি জোড় সংখ্যা। ঠিক আছে, সরি, সংখ্যাটি একটি জোড় সংখ্যা। তাই কি করব আমরা, 2 দিয়া কিন্তু বিভাজ্য হবে, 2 দিয়া ভাগ যাবে। 4,056 কে যদি আমরা 2 দিয়া ভাগ করি, দেখবা উত্তর আসে হচ্ছে 2,000। দেখবা আমি প্র্যাকটিক্যালি করাই দিই, 40 রে 2 দিয়া ভাগ করলে 20, 56 রে 2 দিয়া ভাগ করলে 28, মানে 2,028। ঠিক আছে, 2,028 এর একক স্থানে দেখো 8, তার মানে সংখ্যাটি কি একটি জোড় সংখ্যা। কিন্তু যেহেতু সংখ্যাটি একটি জোড় সংখ্যা, তাই কি হবে, 2,028ও 2 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, 2,028 কে যদি 2 দিয়ে ভাগ করি, দেখবা আসে হচ্ছে 1,014। ঠিক আছে, 1,014 আসে কিন্তু। হ্যাঁ, 1,014 একক স্থানে দেখো 4, একক স্থানে যেহেতু 4, তার মানে সংখ্যাটি একটি জোড় সংখ্যা। ঠিক আছে, এটাও 2 দেওয়া যাবে। 1,014 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখবা আসে হচ্ছে 507। আশা করি সবাই বুঝতেছো। ঠিক আছে, 507 দেখো একক স্থানে বিজোড় সংখ্যা, তাই কি এটি 2 দিয়ে ভাগ যাবে না। 2 দিয়ে যেহেতু ভাগ যাবে না, আমরা দেখি 3 দিয়ে যায় কিনা। 7 5 যোগ করলে কি হয়, 12 হয় না। 7 আর 5 যোগ করলে কিন্তু ভাইয়া 12 হয়। আর 12 কি 3 দিয়ে যায় না, 3 4 12, তার মানে কি 507 3 দিয়া যাবে। 507 কে যদি তোমরা 3 দিয়া ভাগ করো, দেখবা উত্তর আসে হচ্ছে 169। আশা করি সবাই বুঝতেছো। আচ্ছা, 169 আবার কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, 169 একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে দুইটা একই সংখ্যার গুণফল। দেখবা এটা 13 দিয়া যায়, এর আগে কোনো সংখ্যা দিয়া ভাগ যায় না। ঠিক আছে, দেখো 3 দিয়েও কিন্তু যায় না। 9 আর 1 যোগ করলে 10, 10 এর সাথে 6 যোগ করলে 16, তার মানে 3 দেওয়া যাইতেছে না, 9 দেওয়া যাইতেছে না। যেহেতু একক স্থানে বিজোড়, 2 দেওয়া যাইতেছে না, 2 দিয়ে না গেলে 4 দেওয়া যাইতেছে না। যেহেতু 2 দিয়েও গেছে না, 3 দিয়েও গেছে না, 6 দেওয়া যাইতেছে না। ঠিক আছে, 7 দেওয়া যাবে না ক্যালকুলেটরে করলে, দেখবা 8 দেওয়া গেছে না, শেষমেশ আল্লাহর দান 13 দিয়া ভাগ যাবে। 13 দিয়া 169 ভাগ করলে, 169 কে যদি 13 দিয়া ভাগ করো, দেখবা উত্তর 13 আসছে। হ্যাঁ, উত্তর 13 আসছে। এই যে আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, 169 কে ভাগ প্রক্রিয়ায় যদি বর্গমূল নির্ণয় করি, এই যে দেখো 1 রে বর্গ করলে 1, এই সাইডে কি হবে 1 এর 2 গুণ 2। হ্যাঁ, এই সাইডে 1 এর 2 গুণ 2। 1 থেকে 1 চলে গেলে 0, যেহেতু 0 লিখলাম না, তাই আমরা জোড়া সংখ্যা নামাইলাম। জোড়া সংখ্যাটা কি করলাম, নামাইলাম 69। এখন দেখবা 23 এর 2 এর সাথে 3 বসিয়ে
2 এর সাথে 3 বসিয়ে 3 দিয়ে গুণ করলে 69ই আসে। 69ই আসে, তাই এখানেও 3 এখানেও 3, 69। ঠিক আছে, কি হয়েছে তার মানে 169কে যদি আমরা রুট ওভার অথবা বর্গমূল করি 13 হয়। কিন্তু আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আবারও তোমাদের গত ক্লাসের পড়া রিভিশন দিয়ে দিলাম। ঠিক আছে, দেখবা উত্তর কিন্তু 13 পূরণ 13 আসে। ঠিক আছে, এরপরের কাজ কি ভাইয়া, আমরা সবগুলা লিখবো। 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 13 পূরণ 13। হ্যাঁ, 13 পূরণ 13। এরপরের কাজ দেখো ভাইয়া, এরপরের কাজ হচ্ছে কি বলছিলাম, জোড়ায় জোড়ায় সংখ্যাগুলা লিখবো। এখানে জোড়ায় আছে হচ্ছে ফার্স্টে 2 পূরণ 2 একটা জোড়া, একটা কিন্তু বাদ পড়ে গেছে। পূরণ এই যে 13 পূরণ 13 জোড়া, 13 পূরণ 13 দুইটা আছে। তাহলে বাকি থাকে কোনটা ভাইয়া, বাকি থাকে হচ্ছে একটা 2 আর একটা 3 পূরণ। যেহেতু এরা সমাজের আবর্জনা, এরা ক্রিমিনাল, আমি লাল কালি দিয়ে লিখতেছি 2 পূরণ 3। ঠিক আছে, কি বলছিলাম, যেগুলা জোড়ায় জোড়ায় থাকে এরা ভালো মানুষ, যে জোড়ায় আছে 2 2 13 13 জোড়ায় জোড়ায়। আর এই দুইটা কি সিঙ্গেল, একা, তা আবর্জনা, মিঙ্গেল সরি সিঙ্গেল, কি একটা আবর্জনা, তাই এরা হইছে ক্রিমিনাল। আমরা এই ক্রিমিনাল, দুইটা ক্রিমিনাল আছে, একটা 2 আর একটা 3, দুইটারে একসাথে গুণ করে দিব। হ্যাঁ, দুইটাকে একসাথে গুণ করে দিব, তাহলে কি হবে 2 পূরণ 3 উত্তর 6। এই গুণেরটার মতোই কিন্তু ভাগেরটার নিয়ম, একটা বেলা তোমরা দুইটাই পারবা, আল্লাহ বাঁচায় দিছে, দুইটার কিন্তু সেমই নিয়ম। হ্যাঁ, দুইটা সেমই নিয়ম, তাই কি হবে 4056কে যদি আমরা 6 দিয়া ভাগ করি সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমার কথা যদি বিশ্বাস না হয় 4056কে 6 দিয়ে ভাগ করবা, যে ফলটা আসে রুট ওভার করবা, দেখবে একটি পূর্ণবর্গ সংখ্যা আসে। হ্যাঁ, একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। আশা করি সবাই বুঝছো। তারপরও আমি আরেকটা নিয়ম দেখাইতেছি, মানে আরেকটা অঙ্ক দেখাইতেছি, নিয়ম তো সেমই সবগুলা। আরেকটা অঙ্ক যদি দেখাই, এটা হচ্ছে 21952 21952 থেকে সংখ্যার সাথে কোন সংখ্যা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তোমাকে নির্ণয় করতে বলছে। দেখো, ফার্স্টের কাজ কি, আমরা যেহেতু ভাগ করলে বলছে, তাই আমরা কি করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। 21952 সাথে 52তে দেখো একক স্থানে 2 আছে, যেহেতু একক স্থানে 2 আছে তার মানে সংখ্যাটি কি জোড় সংখ্যা, 2 দিয়া ভাগ যাবে, যেহেতু একক স্থানে 2 একটি জোড় সংখ্যা, তাই সংখ্যাটি কি 2 দিয়া ভাগ বা বিভাজ্য যাবে। 21952কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখবো উত্তর আসে হচ্ছে 10,974। ঠিক আছে, 10,974, 10,974 একক স্থানেও দেখো একটি জোড় সংখ্যা, তার মানে এটাও 2 দেয়া যাবে। 2 দেয়া যাবে। 10,974কে যদি 2 দিয়ে ভাগ করো, দেখবো উত্তর আসে হচ্ছে 5,488 আসে। ঠিক আছে, ভাগ করবা ক্যালকুলেটর অথবা এমনি করবা, 5 দোকানে 10, এবং 5,488 আসে। 5,488 একক স্থানে যেহেতু 2 মানে 8 জোড় সংখ্যা, তাই এটাও 2 দেওয়া যাবে। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখবো উত্তর আসে হচ্ছে 2744। 2744 একক স্থানে যেহেতু জোড় সংখ্যা, তাই এটাও আবার 2 দেওয়া যাবে। এটাকে যদি 2 দিয়ে ভাগ করো, দেখবো উত্তর আসে হচ্ছে 1372। 1372 কিন্তু ভাইয়া একক স্থানে 2, তার মানে যেহেতু 2 একটি জোড় সংখ্যা, তার মানে এটাও 2 দেওয়া যাবে। 1372কে যদি 2 দিয়ে ভাগ করো, উত্তর দেখবা আসে হচ্ছে 686 আসে, দেখবো উত্তর। হ্যাঁ, ক্যালকুলেটরে করবা, এমনি তো মুখে মুখে তো পারি আমরা। 6×12, 1 থেকে হাতের 17, 8 দোকানে 16 আর 1 থেকে হাতের 12, 6 দোকানে 12, 683 আসে। কিন্তু 683 একক স্থানে যেহেতু 6 একটি জোড় সংখ্যা, তার মানে এটাও 2 দেওয়া যাবে। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, দেখবো উত্তর আসে হচ্ছে 343। এই যে একটা পাইছি, দোকান 2 দিয়ে গেছে, বোরিং হয়ে গেছে 2 দিয়ে ভাগ করতে করতে। 343 একক স্থানে যেহেতু 3 একটি বিজোড় সংখ্যা, তার মানে এটা 2 দেওয়া যাবে না, 4 দেওয়া যাবে না। আমরা দেখি 3 দেওয়া যায় কিনা। 3 আর 4 যোগ করলে 7, 7 আর 3 যোগ করলে 10, 10 কি 3 দিয়ে ভাগ যায় ভাইয়া? না, 10 3 দিয়ে ভাগ যায় না, তাই এটাকে 3 দেওয়া যাবে না, 9 দেওয়া যাবে না। ঠিক আছে, 3 দেওয়া যাবে না, 9 দেওয়া যাবে না, যেহেতু 3 দিয়ে গেছে না,
6 দেওয়া যাবে না, ঠিক আছে? দেখি 7 দেওয়া যায় কিনা। হ্যাঁ 7 দেওয়া যাবে। 343কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি দেখবো উত্তর আসে হচ্ছে এটা একটু যেহেতু একটা ইউনিক আসছে, এতক্ষণ 2 ছিল এখন এটা সাথে আমরা লাল কালি দিয়ে খুশিয়ে করলাম, ঠিক আছে? 7 দিয়ে ভাগ করলে দেখবো হচ্ছে আসে হচ্ছে 49। হ্যাঁ 49 যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি না মাতা 7 7 49, 7 ছাড়া আর কিছু দেওয়া যায় না। হ্যাঁ 7 ছাড়া পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ যায় না। তারপরে কাজ কি ভাইয়া, সবগুলো আমরা লিখবো, আমরা গুনে গুনে লিখবো, আর ভুল করে বলবো। দেখো 1 2 3 4 5 6টা 2 ব্র্যাকেট পরে 1 2 3 4 5 6 6টা 2 পূরণ 7 পূরণ 7 পূরণ 7। হ্যাঁ এরপরের কাজ কি ভাইয়া, জোড়া সংখ্যাগুলো লিখবো একসাথে, জোড়া সংখ্যাগুলো একসাথে লিখবো। এই যে 2টা 2 একসাথে লিখলাম, 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 7 পূরণ 7। দেখো সবগুলা কিন্তু জোড়া হয়ে গেছে, শুধু একটা বাকি আছে এই 7টা, ঠিক আছে? তার মানে ক্রিমিনাল, একটা আবর্জনা, এটা আমরা সাইডে দিয়ে রাখলাম, একটা রাখলাম, ঠিক আছে? আমি কি বলছিলাম, যেটা আবর্জনা অথবা সিঙ্গেল থাকে এই কিন্তু একটা আবর্জনা, এই হচ্ছে নির্ণয় আংশ। নির্ণয় আংশ কি 7, তার মানে কি 21952কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তার মানে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা কি করবে, 21952কে 7 দিয়ে ভাগ করবা, ক্যালকুলেটরে রুড়াবাদ দিবা, দেখবা সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, অথবা ভাগ প্রক্রিয়া করতে পারো খাতায়, ঠিক আছে? আশা করি সবাই বুঝছো। আজকের ক্লাস ছিল কি, কোন সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যার গুণ অথবা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় কিন্তু আজকে ক্লাসের দ্বারা বেসিক ক্লাসগুলো আর কি, অনুশীলনের অঙ্ক, এগুলা বেসিক ক্লাসগুলো দেখলে সব ধরনের অনুশীলনের অঙ্ক করতে পারবা, এমনকি বানিয়ে দিলেও পারবা, অনুশীলনী বাদে যে কোনো সৃজনশীল সলভ করতে পারবা। আর আমার সপ্তম শ্রেণীর প্লে লিস্টটা যদি ইন্টিজারের প্লে লিস্টটা যদি তোমরা সবগুলা 4টা না 5টা ক্লাস আছে সবগুলা যদি দেখো, ইনশাআল্লাহ সবগুলা সলভ করতে পারবে, আমি চ্যালেঞ্জ করতেছি কিন্তু, ঠিক আছে? আশা করি সবাই বুঝছো। তারপরে যদি কোনো সমস্যা হয় ক্লাসগুলো একটু টেনে দেখবা, একটু পজ করে দেখবা, এমনি স্পিড কমিয়ে দেখবা, ইনশাআল্লাহ সব বুঝে ফেলবা। দা ইন্টিজারের পাশে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।